আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলথ সায়েন্স। সো আমরা আজকে কথা বলবো এইচএসসি 22 ব্যাচের বায়োলজি ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্টের প্রিপারেশন টিপস এন্ড ট্রিক্স এন্ড বায়োলজির কোন কোন চ্যাপ্টার ওয়াইজ টপিক তোমার না পড়লেই নয় সেটা একটা সাজেশন থাকবে, টার্গেট বেসড প্ল্যানিং থাকবে যে সামনে 1 মাস 2 মাস বা 3 মাস তুমি কিভাবে পড়াশোনা করবে, কিভাবে পরীক্ষার নাম্বার তুলবা, এভরিথিং একটা ভিডিওতে। সো আমি প্রত্যেককে অনুরোধ করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো লেটস স্টার্ট। সো পয়েন্ট নাম্বার 1, যেই কথাটা আমি সব সাবজেক্টের ক্ষেত্রেই বলতেছি, বায়োলজির ক্ষেত্রে বলবো যে তোমার যদি পড়াশোনায় এমন একটা অবস্থা হয় যে তুমি জানো না তুমি বায়োলজির কোন চ্যাপ্টারটা পড়ো নাই, কিছু কিছু চ্যাপ্টার হালকার উপর ঝাপসা খেয়াল আছে, কিছু চ্যাপ্টার খেয়াল নাই। প্রথম যে কাজটা করবা সেটা হলো একটা খাতা বানাবা, যেটা সবাইকে বানাইতে বলা হচ্ছে, সেটা হলো গ্যাপ খাতা, যেটা শুরুতে চ্যাপ্টারটার নাম দেওয়া থাকবে এবং এই চ্যাপ্টারের নামের নিচে তুমি লিখবা যে বায়োলজির ওই চ্যাপ্টারটার কোন কোন টপিকগুলা তুমি একেবারেই পড়ো নাই, অথবা পড়ছো কিন্তু ভুলে গেছো, অথবা হালকার উপর ঝাপসা দিয়ে তুমি চলে গেছো। এই টপিকগুলো এনলিস্ট করার পরে তোমাকে এই গ্যাপ খাতাটা খুব ভালো মতো কমপ্লিট করে ফেলতে হবে। এটার জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো ওই চ্যাপ্টারটার উপর একাডেমিক ক্লাস করে ফেলো। আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স বলো আর যা বলো সেটার উপর তুমি একাডেমিক ক্লাসগুলো করে ফেললাম। একাডেমিক ক্লাসগুলো যখন তোমার করা হয়ে গেল, গ্যাপ ফিলিং তোমার কমপ্লিট হয়ে গেল, দেন তুমি টেস্ট পেপার সলভিং বা বাকি জিনিসগুলোর দিকে তুমি ফোকাস করতে পারো। বাট ফার্স্ট অফ অল তোমাকে গ্যাপ ফিলিং কাজটা করে ফেলতে হবে। এন্ড গ্যাপ খাতা বানাইতে আমি এই জন্যই বলি যে তুমি কিন্তু তোমার প্রবলেমগুলো বা কি বাকি আছে, কতটুকু তুমি আগাইছো, এটা তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো। ওকে, 2 নাম্বার পয়েন্ট সেটা হলো শর্ট সিলেবাসের বিস্তারিত ডিটেইলস। সেটা হলো যে তুমি যখন শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা পড়ো বায়োলজির, কোন টপিক তুমি ওই চ্যাপ্টারে বাদ দিবে না। অর্থাৎ একটা চ্যাপ্টারের সিলেবাসে যদি তুমি দেখো যে এই টপিক সিলেবাসের আন্ডারে নাই, তখন কিন্তু ঝামেলাটা হয় যে তুমি ওই চ্যাপ্টারটা যদি শর্ট সিলেবাসে থাকে ওটার A to Z পড়বা। ওকে, 3 নাম্বার পয়েন্ট বা এটা এখানে 4 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট ভুল লিখছিলাম অ্যাকচুয়ালি। এমসিকিউ, বায়োলজির এমসিকিউ তে ভালো করার কয়টা উপায়? একটা মাত্র উপায়। কি করতে হবে? থিওরিটিক্যাল জিনিস পাতে পারার জন্য তোমাকে দাগানো বই পড়তে হবে। সো আমাদের এজ কোর্সের প্রত্যেকটা কোর্সের সাথে 22 ব্যাচের নতুন এডিশনের দাগানো বই দেওয়া আছে, সেখানে দাগানো লাইনগুলো খুব ভালো মতো পড়তে হবে। মনে রাখবা, বায়োলজি এমসিকিউ যদি তুমি ভালো করতে চাও, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন ইওর বুক। তুমি যদি তোমার মূল বই রিডিং না পড়ো, পৃথিবীর কেউ তোমার বায়োলজি এমসিকিউ তে ভালো করাতে পারবে না। এই জন্য আমি যেটা সবসময় তোমাদেরকে সাজেস্ট করি সেটা হলো বায়োলজির জন্য মূল বই খুব ভালো মতো দাগায় পড়বা, নাইলে এমসিকিউ পারবা না, শেষ। এর পরবর্তীতে নির্ধারিত চ্যাপ্টার, আমি আগে তোমাদেরকে চ্যাপ্টার সিলেকশন করে দিতাম, এখন আমি সেই কাজটা করবো না। আমি তোমাকে বলবো যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে তুমি জানো, এবং তুমি এটাও জানো যে পরীক্ষায় তোমাকে কয়টা সেন্সিয়াল আনসার করতে হবে, মানদণ্ডটা তোমরা পেয়ে গেছো। তো সেখানকার মধ্যে তুমি এবার মেডিজিগুলো খুলবা, মেডিজিগুলো খুলে তুমি কোশ্চেনগুলো দেখবে যে এই চ্যাপ্টারের এতগুলা বড় বড় কোশ্চেন বা এই চিত্রগুলো বা এই টপিকগুলো আদৌ কি আমার মাথায় থাকতেছে নাকি থাকতেছে না। যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো তোমার কাছে ইজিয়ার মনে হয় সেই চ্যাপ্টারগুলোর উপর তুমি সৃজনশীলের প্রিপারেশন নিবা, বাকি চ্যাপ্টারগুলোর উপর তুমি এমসিকিউর প্রিপারেশন নিবা। ক্লিয়ার? এর পরবর্তীতে 6 নাম্বার, পাস করার জন্য একটানা পদ্ধতি। একটানা পদ্ধতিটা কি? যেটা আমরা ভার্সিটি স্টুডেন্টরা করি, বা তুমি দেখবা হলো তোমার খারাপ স্টুডেন্টরা বা যারা পাস করার জন্য পড়ে তারা করে, সেটা করে যে তুমি যদি ধরো একটানা 7 দিন শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বায়োলজি পড়বা, এটা তোমার যেটা হবে তুমি আগে যা পড়ছো কি না নাকি পড়ো না ডাজন্ট ম্যাটার, এই 7 দিন কমপ্লিটলি মাথার মধ্যে বায়োলজি থাকবে। এন্ড তখন দেখবে তুমি একটানা অনেক কিছু পড়তে পারতেছো। 7 দিন একটানা 24 ঘন্টা খাওয়া ঘুম বাকি সবকিছু বাদ দিয়ে শুধু বায়োলজি পড়াশোনা। তারপর ধরো 7 দিন তুমি কেমিস্ট্রি পড়লা, তারপর ধরো 7 দিন তুমি ফিজিক্স পড়লা, ডাজন্ট ম্যাটার, মুদ্রা কথা একটাই। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা 7 নাম্বার পয়েন্টে রেগুলার সলভিং টেস্ট পেপার প্রথম 15 থেকে 20। এইখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম, সেটা হলো বায়োলজি। যদি তুমি বোর্ডের কোশ্চেনের দিকে তাকাও বা মেডিসিনের দিকে তাকাও, সেখানে তোমার একটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হলো যে বায়োলজিতে কিছু সার্টেন টপিকস যেমন ওই ম্যালেরিয়া পরজীবীর জীবনকাল, ওই সেই তোমার C3C4 চক্র, ওই সেই তোমার গ্লাইকোলাইসিস, ওই সেই তোমার ঘাসফড়িং এর মোল্টিং বা ঘাসফড়িং এর জীবন চক্র, ওই সেই হাইড্রার চলন, এই টপিকগুলো বারবার বলে বলে জিহ্বার আগে এসে গেছে যে বায়োলজিতে কিছু সার্টেন প্রশ্ন, সৃজনশীল না ডিরেক্ট প্রশ্ন বারবার আসে। এই জন্য আমি যেটা সাজেস্ট করি, টেস্ট পেপার না মেডিসির প্রথম 15 থেকে 20টা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যারা মুখস্থ, পরীক্ষার হলে কোশ্চেন গুলো ডিরেক্ট লিখতে পারবা, এতটা কমন দেয় বায়োলজি। সেই জন্য আমি সাজেস্ট করবো যে তোমরা এইচএসসি টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হয়ে যাও। এখানে এইচএসসি টেস্ট পেপার সলভিং প্লাস ফাইনাল মডেলস প্রোগ্রাম, এখানে যে সকল সাবজেক্টের টেস্ট পেপার সলভিং লাগে সেই সকল সাবজেক্টের উপর 35টার বেশি রেকর্ডেড ক্লাস থাকে, 100 বেশি
এক্সাম থাকবে যাতে তুমি নিজেকে যাচাই করতে পারো, ক্লাসগুলো নতুন ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বোর্ডে নেওয়া হবে, সেই সাথে 5টার বেশি লাইভ ক্লাসেস থাকবে এক্সামের আগে আগে, যাতে তুমি ডিসকাশন করে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো, টেস্ট পেপার অ্যানালাইসিসের উপর লেকচার শিট থাকবে, সেই সাথে আমাদের 75 থেকে 90% কমন উপযোগী এইচএসসি সাজেশন থাকবে কিউএনএ, যে সাজেশনটা অলরেডি আমরা অ্যাভেলেবল করে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, কিন্তু এই কোর্সের সাথে তুমি এটা ইবুক আকারে পেয়ে যাবে। সো টেস্ট পেপার সলভিং কোর্সে এনরোল করবা, কারণ টেস্ট পেপার সলভ করতে তুমি আটকে যাবে। বাট বায়োলজির ক্ষেত্রে যেটা বলা হলো যে তোমাকে টেস্ট পেপার সলভিংটা করতে হবে, ওই প্রথম 15 থেকে 20টা কোশ্চেন যদি বায়োলজিতে তোমার মুখস্থ থাকে এন্ড সেই সাথে যদি তুমি মূল বই দাগায় করে ফেলো, বায়োলজিতে আটকানোর কোনো সম্ভাবনা নাই। এর পরবর্তীতে ফাইনাল এক্সাম ব্যাচ এন্ড ডেইলি এক্সাম, এই জিনিসটা একটু বুঝো যে তুমি যদি ফাইনাল এক্সাম ব্যাচে ভর্তি না হও, কখনোই তুমি এক্সামের সেই মেন্টালিটিটা তোমার মধ্যে আসবে না। এবং তুমি যদি ডেইলি রেগুলার এক্সাম না দাও, আমার এক্সামের আগে আগে একজন টিচার থাকতো যে শুধুমাত্র টেস্ট পেপারের উপর আমাকে কোশ্চেন বানায় নেয়, আমার রেগুলার এক্সাম দিত। আমি প্রত্যেককে সাজেস্ট করি এই কাজটা করার জন্য, যে তোমাদের এরকম একজন টিচার থাকে। এবং ফাইনাল এক্সাম ব্যাচে এবং ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে তুমি এক্সামের আগে আগে ভর্তি হবে। এবং আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সে কিন্তু আমরা এটার নাম কিন্তু ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম দিয়েছি, এখানে আমি এক্সাম অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এরপর হলো 8 নাম্বার, সেটা হলো আরএম বানাও। আরএম বানাও ব্যাপারটা কি, যে আরএম এর ব্যাপারটা হলো যে তুমি রিভিশন ম্যাটেরিয়াল, এটা দুই পার্টে হয়, এক হলো আই আর দুই হলো আমাদের ডাব্লিউ, ঠিক আছে, আই আর ডাব্লিউ। এই দুইটার মধ্যে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আই হলো ইম্পর্টেন্ট, ডাব্লিউ হলো আমার উইক পয়েন্ট। যখন তুমি একটা চ্যাপ্টার বই বা গাইড বা যেটার উপরে তুমি এইচএসসি প্রিপারেশন নিচ্ছ না কেন, সেটা যখন তুমি পড়তেছো, সেটা তুমি খুব ভালো মতো পড়বা এবং টেস্ট পেপার সলভিং করার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট। সো পড়ার সময় ইম্পর্টেন্ট এবং উইক পয়েন্টের মধ্যে যেটা কমন, সেটা আমার রিভিশন প্রায়োরিটি নাম্বার 1, রিভিশন প্রায়োরিটি নাম্বার 2, শুধু ইম্পর্টেন্ট গুলো, আর লাস্ট আমরা রিভিশন প্রায়োরিটি নাম্বার 3। এই 3 টাইপের টপিক মার্ক করে ফেলবা, যাতে তুমি পরীক্ষার আগের রাতে প্যানিক না করো যে ভাই কি পড়বো, ঠিক আছে। এরপরে 9 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো টার্গেট ভিত্তিক প্ল্যানিং। এটা আমি সব সাবজেক্টের সাথে দিচ্ছি, এটা আমি বায়োলজির ক্ষেত্রেও দিব। সেটা হলো যে আমাদের এইখানে যদি আমরা একটা প্ল্যান বানাই, এইচএসসি এর এখন পর্যন্ত তোমাদের 3 মাস টাইম আছে। সো আমরা যদি 1 মান্থ করে টাইম নেই, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেটা আমাকে করতে হবে যে প্রথম 1 মাস আমাদেরকে একাডেমিক গ্যাপ ফিলিং গুলো করতে হবে, একাডেমিক গ্যাপ ফিলিং এবং হালকা করে টেস্ট পেপার সলভিং। এজন্য আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সে এনরোল করতে হবে। এর পরবর্তীতে 2 নাম্বার মান্থটা আমাদের সোললি টেস্ট পেপার সলভিং, এটা আমরা কুত্তার মতো টেস্ট পেপার সলভ করব, কোনো দেখা দেখি নাই। 3 নাম্বার মান্থটা আমার হলো রিভিশন এন্ড ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম। তাহলে কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসগুলো গেল। এখন বায়োলজির ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট তোমাকে এখানে বলবো যে তুমি বড় করে লেখো, এটা আমি এখানে পয়েন্টে উল্লেখ করি নাই। বায়োলজির ক্ষেত্রে বড় করে লেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বায়োলজির প্রশ্ন তুমি খুব ছোট করে লেখা টিচার নাম্বার দিতে চাবে না। আর পরবর্তীতে একটা পয়েন্ট, সেটা হলো চিত্র। ভাই বায়োলজিতে যার প্রশ্নে চিত্র আছে, চিত্র ভালো মিডিয়াম ক্যালিবারের চিত্র হইলেও তুমি ভালো নাম্বার পাইতে পারবে। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করি যে বায়োলজিতে চিত্র দেওয়ার চেষ্টা করবো। এই ব্যাপারটা আমাদের গেল। এখন যদি আমরা টেস্ট পেপার সলভিং কোর্স নিয়ে আগে কথা বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তুমি ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলতে পারবো। এর পরবর্তীতে এখন আমরা কথা বলবো বায়োলজির ক্ষেত্রে আমরা কিউএনএ এইচএসসি সাজেশন, এখানে একটা পার্ট আমরা এখানে দিছি যে কোন কোন চ্যাপ্টার থেকে মানে বোর্ড পাস টপিকগুলো আমরা বলবো, বাকি টপিকের জন্য পুরো বইটা তোমাকে নিতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। সো এখানে আমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ যাব, যেখানে আমরা বলে দিব যে ওই চ্যাপ্টারের কোন টপিকটা না পড়লেই নয়। সো বায়োলজি প্রথম পত্রের প্রথম অধ্যায় যদি আমরা কথা বলি, ডিএনএ এর গঠন, ডিএনএ আরএনএ এর পার্থক্য, ট্রান্সক্রিপশন, প্লাস্টিড, ডিএনএ অনুলিপন অর্থাৎ ওই ট্রান্সলেশন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, কোষপ্রাচীর কোষঝিল্লির পার্থক্য, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, ফ্লুইড মোজাইক মডেল এন্ড ট্রান্সলেশন, এখানে আরএনএ এর ভূমিকা। এই কয়েকটা টপিক তোমার 100% পড়ে যাইতে হবে এই চ্যাপ্টার থেকে। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা কথা বলি, জীবদেহে প্রোটিনের গুরুত্ব, দ্বিতীয় অধ্যায়টা পার্সোনালি আমি লাইক করি, এটা থেকে আমি অ্যানসারও করতাম না, তারপর বলে দিচ্ছি। প্রোটিন তৈরির প্রক্রিয়া, কিভাবে পেপটাইড বন্ধন গঠিত হয়, স্টার্চ ও সেলুলোজের পার্থক্য, স্টার্চের গঠন, এখানে তোমাকে কিন্তু সংকেত লিখতে হবে। আমাদের জীবনে উদ্ভিদের শর্করার গুরুত্ব, এনজাইমের গুরুত্ব এবং ক্রিয়া কৌশল। এনজাইমের গুরুত্বটা ইম্পর্টেন্ট, এটা আসে এবং এটা লিখতেও মজা। এরপর চতুর্থ অধ্যায়ে যদি আমরা কথা বলি, এখানে তোমাকে ম্যালেরিয়া প্রতিরোধের কারণ ও প্রতিকার তোমাকে পড়তে হবে, ম্যালেরিয়ার গ্যামেটোগনি, ভাইরাসের জীব জড় বৈশিষ্ট্য, এই জিনিসটা পড়তে হবে। টিটু ফাজের লাইটিক চক্র, ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র ও গঠন, এটা আসে। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, প্রতিকার, মনে রাখবা কারণ লক্ষণ প্রতিকার থেকে বায়োলজিতে একটা কোশ্চেন থাকবে, তুমি যদি সবগুলো রোগ পড়ে যায় একটা কমন পাবা।
এরপরে মানব কলোনি ব্যাকটেরিয়ার ভূমিকা, এটা ভংচং বানায় লেখা যায়, মনে রাখবে এটাতে ফুল মার্ক তুমি কখনোই পাবা না, সো এটা অ্যান্সার করার ক্ষেত্রে একটু সাবধান। এরপরে সপ্তম অধ্যায়ে যদি আমরা কথা বলি, তাহলে বোর্ড পাসের জন্য আমাকে যেটা পড়তে হবে সেটা হলো মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, মালভেসি এন্ড পৌসি গোত্রের গুরুত্ব, জবা ফুলের পুষ্প প্রতীক এর ব্যাখ্যা। সেই সাথে পৌসি গোত্রের যেটা আছে সেটা পড়লেও ভালো, বাট তোমাকে এই তিনটে জিনিস পড়ে যেতে হবে। এরপর যদি আমরা অষ্টম অধ্যায় নিয়ে কথা বলি, এখানে ভাজক টিস্যুর প্রকারভেদ আছে, একবীজপত্রী কাণ্ড আর মূল, খুবই ইম্পর্টেন্ট। পরিবহন টিস্যুর গুরুত্ব, একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল কাণ্ডের পার্থক্য, ছক আকারে দেওয়া আছে বইয়ের মধ্যে সুন্দর মতো হাজারের, একবীজপত্রী মূল এটা আগেই বলছি, এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আমার মতে আমি যেটা করছিলাম, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী দুটারই মূল কাণ্ড একসাথে করে একটা নোট বানাইছিলাম, এটা বানায় ফেললে কনফিউশন গুলো দূর হয়ে যায়। এরপর যদি আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোর দিকে আমরা যদি একটু যাই, জীববিজ্ঞান প্রথম পত্রের, সেটা হলো নবম অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই, বোর্ড পাসের জন্য তোমাকে পড়তে হবে গ্লাইকোলাইসিস, পত্ররন্ধ্রের ভূমিকা, ইম্পর্টেন্স, যে পত্ররন্ধ্র কি কাজে ইউজ হয়, সালোক সংশ্লেষণের গুরুত্ব, এগুলা আমরা বাঙালি ফাড়ায় লিখতে পারবো, স্বগতপথ শোষণের পার্থক্য, হ্যাডসল্যাক চক্র, সিথিসিফোর এর পার্থক্য, সিথিসিফোর উদ্ভিদের পার্থক্য, এক হলো চক্রের পার্থক্য, দুই হলো উদ্ভিদ দুটার পার্থক্য, সালোক ও সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য, বেসিক জিনিসপাতি বানায় রাখার মতো, জীবজগতে সবুজ শ্বসনের গুরুত্ব, পত্ররন্ধ্র খোলার আধুনিক মতবাদ এবং পত্ররন্ধ্র বন্ধ খোলার পিএইচ নিয়ন্ত্রিত মতবাদ। তো তুমি দেখো এখানে কিন্তু বেসিক জিনিসপাতি কিছু আছে, এবং এই জায়গায় আরেকটা জিনিস খুব আসে, সেটা হলো সবুজ শ্বসনের এটিপি উৎপাদনের ছক, এই জিনিসটা আসে। এখন আমরা কথাবার্তা বলবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই, এই জায়গাটাতে আমি আলাদা করে কিছু বলবো না, ইম্পর্টেন্ট পর্বগুলো বলি, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, কর্ডাটা, ইউরোকর্ডাটা, অ্যাক্টিনোপটেরিজি, প্লাটিহেলমিনথেস এন্ড ম্যামোলিয়া, এগুলার বৈশিষ্ট্য পড়বা, যে বৈশিষ্ট্য বাড়ে সে পার্থক্যগুলোও বাড়ে, ঠিক আছে? এই বৈশিষ্ট্য বা পার্থক্যগুলোই আসে, আর কিছু আসে না। দ্বিতীয় অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই, এই জায়গাটাতে বায়োথলির গঠন, নিডোসাইটের শিকার ধরার কৌশল, বায়োথলির গঠন কিসের? রুই মাছের। নিডোসাইটের গঠন, নিডোসাইটের কাজ, হাইড্রা, লুপিং এবং সামারসল্টিং। তাহলে এখন বুঝতে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? হাইড্রা। হাইড্রার এপিডার্মিস, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ, অ্যাপোজিশন এবং সুপারপজিশন নিয়ম, ঘাসফড়িং এর একটা প্রশ্ন আসেই, এবং রুই মাছ রক্ষার্থে যা করা উচিত, এটা একটা বেসিক বাঙালি প্রশ্ন, ঠাড়া লিখতে পারবা, সমস্যা নেই। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর দিকে যদি যাই, তো এখন আমরা চলে আসি পরবর্তী চ্যাপ্টারটার ক্ষেত্রে। এখন আমরা তৃতীয় অধ্যায়টাতে কি কি পড়ব? এক, মোটা হওয়ার কারণ ও নিয়ন্ত্রণ, বেসিক জিনিসপাতি বানায় লিখবা। অগ্নাশয় মিশ্র গ্রন্থি এবং তার নিঃসৃত হরমোন সমূহ, এটা খুব আসে। যকৃতের কার্যাবলী, অগ্নাশয়ের পরিপাকে ভূমিকা, ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ, এই হরমোনের কাহিনীগুলো এবং এনজাইমের কাহিনীগুলো বিক্রিয়া দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে গোছানোভাবে লেখা যায়। সেই সাথে পাকস্থলীতে যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক, এই জিনিসটা পড়বা। এখানে যে বোলাস, পাকস্থলীর মাসেলের স্তরগুলা, এগুলো আজমল স্যারের বাইরে অন্যান্য বইতে খুব ভালো মতো গোছানো দেওয়া আছে, ব্রিটিশ পেপার মেরিজ দিকে বলে আরো ভালো করবা। যকৃতের পরিপাকের ভূমিকা এবং যকৃতের গুরুত্ব, তো বুঝতেছো যকৃত একটা কোশ্চেন থাকবেই। গেল। এবার যদি আমি চতুর্থ অধ্যায়টাতে আসি, হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া, এটা কতবার যে আসছে ভাই, এবং যখনই হৃৎপিণ্ডের নিয়ে কোশ্চেন আসবে একটা চিত্র আট করে দিবা, কোনো কথা নেই। এরপরে অ্যানজাইনার কারণ লক্ষণ প্রতিকার আসে, হার্ট ফেলিওর কারণ লক্ষণ প্রতিকার আসে, বানা লিখতে পারবা, ওই যে আমেনার মা বুক চিপে ধরে পড়ে গেলা। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র প্রতিবার আসছে, প্রতিবার। পালনধারী সংবহন, কপাটিকা সমূহের বর্ণনা এবং কাজ, হৃদযন্ত্রের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ নট সমূহ তার কাজ, এসে নট, এভি নট, পার্কিনজি ফাইবার, বান্ডাল অফ হিজ, বেসিক জিনিসপাতি। ওকে, এর পরবর্তীতে যদি আমরা পঞ্চম অধ্যায়টার দিকে চিন্তা করি, তাহলে এখানে আমাকে পড়তে হবে হলো অ্যালিভিওলাসের গঠন, আসেই। অ্যালিভিওলাসের গুরুত্ব আসেই। শ্বাসক্রিয়া এবং গ্যাসীয় বিনিময় কি, এটা কেমনে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, ওকে। এবং CO2 O2 এর পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা, মেইনলি CO2 আর O2 কিভাবে পরিবহন হয়, শ্বাস প্রশ্বাস ক্রিয়া স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, ওই যে কিভাবে এটা তোমার নিঃশ্বাস নেওয়াটা হলো বেসিক প্রক্রিয়া, এবং নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে কোনো শক্তি লাগে না, ওই যে সক্রিয় নিষ্ক্রিয় ব্যাপারটা বইয়ের মধ্যে দেখো ছোট করে লেখা আছে, ওইটা একটু বানায় টানা লিখতে হয়, এই ব্যাপারটা কেন। এবার যদি আমরা সপ্তম অধ্যায়ের দিকে কথা বলি, সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে বোর্ড পাসের জন্য আমাদেরকে পড়তে হবে হলো অস্থির অন্তর্গঠন, হ্যাভার্সিয়ান তন্ত্রের কোশ্চেনটা আসে। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির পার্থক্য, ইন্টারকানেক্টেড ডিস্টেট ব্যাপারটা না, কিন্তু এটা কিন্তু ওই যে স্ট্রাইটেড নন স্ট্রাইটেড, এবং ঐচ্ছিক অনৈচ্ছিকের সাথে হৃৎপেশিটাও পড়ে নেবা, তাহলে বেশি মনে থাকবে।
হৃৎপেশির গঠন অন্যান্য পেশির মধ্যে পার্থক্য, বুঝছো? তিনটা একসাথে। অস্থি তরুণাস্থির পার্থক্য, মচকানোর কারণ লক্ষণ প্রতিকার, ওই হাড্ডি ভাঙ্গারটা বলে দিলে আরো ভালো, এবং আদর্শ কশেরুকার গঠন। আমাদের বেলায় কিন্তু আদর্শ কশেরুকা আসে নাই। তো তোমাকে ওই যে কশেরুকার ছকটা দেওয়া আছে না, কোন কত থেকে কত আদর্শ কশেরুকা, এটা কিন্তু ভালো মতো জানবা। আদর্শ কশেরুকা না আসলে তোমার আসছে হলো এক ক্লাস, তুমি লেখা দিয়ে আসছো আদর্শ কশেরুকা, তাহলে কিন্তু মার। ওকে, এবার আসি একাদশ চ্যাপ্টারটাতে। এই জায়গাটাতে প্রথম সূত্র দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, ম্যানুয়ালের দ্বিতীয় সূত্র প্রকট এপিস্টাসিস, বর্ণনার ক্রস এবং তার ফলাফল। যে একজন বর্ণান্ধ, এখানে সুপ্ত বর্ণান্ধ বাবা মা এই ক্রস করে যে বের করতে হয়, এই জিনিসটা তুমি পারো, এটা আমাদের এই প্রশ্নগুলো বারবার আসে। তো এই কয়েকটা ইম্পর্টেন্ট ক্রসগুলা এবং সেই চেকার বোর্ডগুলা ভালো মতো শিখে যাবে। তো এইটাই ছিল আমাদের বায়োলজির ক্ষেত্রে সাজেশন। মুদ্রা কথা হলো বায়োলজি হলো কিন্তু ভাই মুখস্থ ভিত্তিক। আইদার বায়োলজি প্রথমবারে বোঝার চেষ্টা করো, বাট পরবর্তীতে শুধু বুঝের উপর পরীক্ষা হলে এত কিছু লিখে আসবা এবং এত লাইন এত উদাহরণ মনে থাকবে এমন কিন্তু না। সো বায়োলজি ট্রাই করবা মুখস্থর প্রতি বেশি ফোকাস দেওয়ার, প্রথম কয়েকবার বুঝে দেন পরবর্তীতে যত বেশি মুখস্থ করা যায়। এবং এনরোল অন এইচএসসি টেস্ট সলভিং কোর্স বিকজ ইট উইল হেল্প। দেখা হচ্ছে পরবর্তীতে, টাটা।